This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মথুরাপুরে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ না নেওয়ায় শোকজ মথুরাপুর থানার ওসিকে শোকজ আদালতে। এক মাস পরও টিএমসি প্রার্থী বাপি হালদারের বিরুদ্ধে অভিযোগ নেয়নি পুলিশ। ভূপতিনগর কাণ্ডে অভিযুক্ত স্ত্রীর অভিযোগে এফআইআর। এক্ষেত্রে গুরুতর অভিযোগ সত্ত্বেও এফআইআর নয় কেন? প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তের। আর এদিকে পুলিশের পাশে দাঁড়িয়েও পুলিশকে নিশানা মুখ্যমন্ত্রীর। বিজেপির হয়ে পক্ষপাতের অভিযোগ। একটা নেতা পুলিশের গাড়ি গুন্ডা নিয়ে ঘুরে বেড়ায়, প্রশাসন সব দেখেও চুপ কেন? ভয়ে তোপ মমতা। একটা নেতা কেমন হয় যে 10টা পুলিশের গাড়ি নিয়ে 20টা গুন্ডা নিয়ে বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায় আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। আর আমি সরি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে। কিসের ভয়ে? চাকরি যাবে, ইলেকশন কমিশন সরিয়ে দেবে, তা 2 মাস বাদে কি করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না। কে বারণ করেছে? নয় দিল্লি যান, আর তা নাহলে নিশীথের বাড়ি চলে যান, তাহলে আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রবলেম হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা বলে রাখলাম। সব পুলিশ খারাপ নয়, 3-4 জন, যে 3-4টের নাম আমার কাছে আছে, আমি কেন সবাই জানি। রুমেলা, দেখো সত্যি ভোটবঙ্গে দুর্নীতির পাহাড়ই বটে। জিটিএতেও আবার শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা আগেই জানতো শিক্ষা দপ্তর, যে বিষয়টা নিয়ে আলোচনা চলছে গত কয়েকদিন ধরে। স্কুল শিক্ষা কমিশনারের তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ রয়েছে এই বেনিয়মের। একেবারে তাই স্কুল শিক্ষা দপ্তরের মুখ্য সচিবের কাছে জমা পড়েছে সেই রিপোর্ট। প্রাক্তন আমলা ও জনপ্রতিনিধিদের বেনিয়মে জড়িত থাকার উল্লেখ। জিটিএ স্বেচ্ছাসেবী শিক্ষকদের স্থায়ীকরণে একাধিক বেনিয়ম। রাজ্য ভিজিলেন্স কমিশন ও সিআইডিকেও বেনিয়ম জানায় শিক্ষা দপ্তর। তদন্ত কমিটিতে ছিলেন দার্জিলিংয়ের অতিরিক্ত জেলা শাসকও। দুর্নীতির কথা জেনেও কেন পদক্ষেপ করেনি রাজ্য? প্রশ্ন উঠছে। জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এফআইআর করেছে রাজ্য সরকার। এফআইআরে তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি শ্রীরাঙ্কুর ভট্টাচার্য, সহসভাপতি প্রান্তিক চক্রবর্তী সহ কয়েকজনের নাম রয়েছে। আইনত কোনো নথি তিনি পাননি এমনই দাবি প্রান্তিকের। আমি এরকম কিছু একদমই কোনো, আপনারা বলছেন আমি মিডিয়ার মারফত বা আপনাদের থ্রুতে দেখলাম যে কালকে খবরটা সার্কুলেট হচ্ছে, বাট আমি কোনো রকম কিছু কোনো আইনত তথ্য বা ডকুমেন্ট আমি রিসিভ করিনি। তো যেহেতু আমি রিসিভ করিনি, আমি এটা নিয়ে ভাবিতই নই এবং আমি মানে কোনোভাবেই এটাকে আমল দিতে নারাজ। আর এই যে নিয়োগ দুর্নীতির কথা হচ্ছে, একটা কি জিটিএ বোধ হয় আপনাদের, যেটা আমি আগেও একটা উগ্র চিঠি কেন্দ্রিক শুনেছিলাম, আমার নাম আসছে। আমি শুধু এইটুকু বলবো যে যে সময়ের কথা বলা হচ্ছে 2018 সাল, এই 2018 সালে প্রান্তিক চক্রবর্তী একটি স্নাতকোত্তর ছাত্র হাজরা ল কলেজের, তো একটা স্নাতকোত্তর ছাত্র এবং রাজ্যের কোনো পদাধিকারী তখন নয়। তো আমি তাদের একদমই আমল দিতে নারাজ। আর ওটাই বলার, আমি তো কিছু রিসিভই করলাম না, আমি কেন এখন মানে ইয়ে করতে যাবো। জিটিএতেও নিয়োগ দুর্নীতি এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। এ নিয়েও রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি আমরা। অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ সভাপতি কি বলছেন, এবং দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপি, তিনি কি বলছেন, পাল্টা শান্তনু সেনের বক্তব্য শুনুন। দুর্নীতি করবে তৃণমূল থাকবে না, তাকে কখনো হয়? আমি রসগোল্লা খাবো, সেখানে চিনি থাকবে না, তা কি কখনো হয়? তাই দুর্নীতি যেখানে, তৃণমূল সেখানে। এটার মধ্যে কোনো রকেট সায়েন্স নেই। এই বাংলায় এটাই হয়ে আসছে। তদন্ত হয়ে গেছে, তথ্য এসে গেছে, এফআইআর হওয়া উচিত এবং বিচার প্রক্রিয়া শুরু করা উচিত। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মানুষ এতদিন অত্যাচার সহ্য করেছে, লুট দেখেছে, আবার প্রক্রিয়া যদি লম্বা হয়, শাস্তি দেওয়ার লোকের বিশ্বাস চলে যায়। সেই জন্য নিঃসন্দেহে সেন্ট্রাল যে এজেন্সি আছে, আদালত, তারা বারবার বলছেনও। আমার মনে হয় ঠিক সময় সাজা পেয়ে যাবো না। তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার এবং প্রশাসন কতটা নিরপেক্ষ এটাই প্রমাণ করে। ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো রাজনৈতিক দল বা মূলত বিজেপি শাসিত কোনো রাজ্যে আপনি এই জিনিস দেখাতে পারবেন না। আমি আবার বলছি, একটা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্য দেখান যেখানে অভিযোগের ভিত্তিতে সেখানকার শাসক দলের কোনো নেতাকে সেখানকার সরকার বা প্রশাসন গ্রেপ্তার করেছে।
আমরা সাম্প্রতিকতম যা যা খবর করেছি তার মধ্যে শিরোনামে দীর্ঘদিন ধরে থেকেছে সন্দেশখালী। সেই সন্দেশখালীতেই এবার 100 দিনের কাজেও দুর্নীতির অভিযোগ। দীঘা থেকে যেই মোস্ট ওয়ান্টেড 2 জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু কলকাতায় এসেও একদিন ছিল মঞ্জিরা। লেনিন সরণির হোটেলে, এই শহরের লেনিন সরণির হোটেলে ওঠে বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে ধৃত 2 সন্দেহভাজন। 13ই মার্চ, 1 মার্চ ঘটনাটি ঘটে রামেশ্বরম ক্যাফেতে, আর তারপর 13ই মার্চ লেনিন সরণির হোটেলে ওঠে ওই 2 সন্দেহভাজন। একদিন ছিল কলকাতায় তারা, 28 দিন বাংলাতেই ঘাঁটি গেড়েছিল 2 সন্দেহভাজন, আর কেউ কিচ্ছু টের পায়নি। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র পৌঁছে গিয়েছেন লেনিন সরণির ওই হোটেলে। সুমন, দেখো, লেনিন সরণির সেই হোটেলে তারা যে আধার কার্ড জমা করেছিলেন সেই আধার কার্ড আমাদের কাছে এসে পৌঁছেছে, এবং এই যে রেজিস্ট্রার, তুমি রেজিস্ট্রারে আমি দেখাতে বলবো, রেজিস্ট্রারে কিন্তু তাদের নাম রয়েছে, একজনের আমল কুলকার্নি, আরেকজনের নাম কিন্তু শাহনওয়াজ নামটা কিন্তু তুমি দেখবে যে ওই এনআই এর যে লিস্ট সেখানেও রয়েছে। কোন ঘরে ছিল? রুম নম্বর 8-এ, 13/3/2024, অর্থাৎ 13ই মার্চ 5:40 তারা এখানে চেক ইন করে, পরের দিন 12টায় বেরোয়। 8 নম্বর ঘরে একেবারে ধর্মতলা শহরের উপকণ্ঠে, সেখানে কিন্তু তারা একটি রাত কাটিয়ে যায়, এবং একটি রাত কাটানোর পর তারা কিন্তু এখান থেকে বলে যে আমরা যাব হচ্ছে চেন্নাই, দার্জিলিং থেকে আমরা আসছি। এবং তারা যে ঘরে ছিল, এই দেখো, এই হচ্ছে সেই হোটেল প্যারাডাইস, যেখানে রামেশ্বরম বিস্ফোরণ কাণ্ডের মাস্টার মাইন্ড 2 জন তারা ছিল। তুমি বুঝতে পারছো কতটা বিপদ সংকুল এলাকায় বলা চলে এই পরিস্থিতি। তার কারণ হচ্ছে যে 2 জন বিস্ফোরণ কাণ্ডের মাস্টার মাইন্ড তারা কিন্তু এই হোটেলে ছিল, এবং এখানে যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন তিনি কিচ্ছুটি টের পাননি। 2 জন দুষ্কৃতী জঙ্গিকে তিনি ঠাঁই দিয়েছিলেন বলা চলে। এবং এই যে 8 নম্বর ঘর তুমি দেখতে পাচ্ছ, এক্সক্লুসিভলি দেখাচ্ছি, যে ঘরে এখন তালা দেওয়া, এই 8 নম্বর ঘরে কিন্তু সেই 2 জন জঙ্গি দুষ্কৃতী তারা লুকিয়েছিল। এখান থেকে ধর্মতলা হচ্ছে 2 মিনিটের হাঁটা পথ। এখানে সব দিক থেকে বলা চলে একটা বিশাল জনবহুল এলাকা, ধর্মতলা জমজমাট এলাকা, শহর কলকাতার প্রাণকেন্দ্র, সেখানেই কিন্তু ঠাঁই গেড়ে তারা বসেছিল। আমি দেখাতে বলবো হোটেলটার লোকেশনটা, তুমি দেখতে পাবে যে এই হোটেলে আসার কিন্তু সরাসরি কোনো রাস্তা নেই, এরকম একটা সরু গলি, সেখান থেকে ঢুকতে হয়, ঢুকে কিন্তু একতলার উপরে আসতে হয়, এবং আসার পরে তারা কিন্তু এখানে এসে চেক ইন করেন, এবং চেক ইন করার পর তারা 8 নম্বর ঘরে কিন্তু ছিলেন। আমি আরও একবার তোমাকে দেখাবো যে 8 নম্বর ঘরের তারা যে ঘরটায় ছিলেন সেই ঘরটার পরিস্থিতি তুমি দেখতে পেলে। 13ই মার্চ 5:30টার সময় তারা চেক ইন করেছে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অ্যাক্টিভিটি দেখে কারোর কোনো সন্দেহ হয়নি? তবে আমরা একটু আগে যিনি তাদের চেক ইন করিয়েছিলেন তার সঙ্গে কথা বললাম। তুমি দেখো এই যে হোটেলের এই পরিস্থিতিটা, একটার সঙ্গে আরেকটা ঘর লাগোয়া, ভীষণ লো বাজেটের হোটেল, 700 টাকায় এখানে 1 রাত কাটানো যায়। 2 জন 700 টাকায় 1 রাত কাটিয়েছিলেন। তারা কিচ্ছুটি টের পাননি, বুঝতেই পারেননি যে 2 জন জঙ্গিকে তারা ঠাঁই দিচ্ছেন, জঙ্গিরাই তারা এখানে থাকবে। এবং তারপর তারা কিন্তু এখান থেকে চলে যায়, পরের দিন 12টার সময় চেক আউট করে, এবং তারা কিন্তু অন্যত্র চলে যায়। যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন তার সঙ্গে আমরা কথা বলছিলাম, তার সঙ্গে আবারও কথা বলার চেষ্টা করবো। তার আগে আমি তোমাকে দেখাচ্ছি কোন জায়গায়, তুমি দেখো শহর কলকাতার একেবারে প্রাণকেন্দ্রে কোন জায়গায় এই হোটেলটা। এই দেখো, এই হোটেলে আসার রাস্তা হচ্ছে যে জায়গাটা তুমি দেখাচ্ছ, এইরকম একটা গলিগুজির মধ্যে এরকম একটা হোটেল, সেখানে এই 2 জন জঙ্গি এসে ঠাঁই নিয়েছিল। এই হোটেলকেই এরা কেন বেছে নিল, পুলিশ কিছু বলছে? তুমি একেবারে তোমাকে বলছি লো বাজেট হোটেল, এবং এই হোটেলগুলোতে সন্দেহে আওতায় থাকার কথা নয়। তার কারণ এখানে 2-3টে এরকম হোটেল রয়েছে, আমি একবার দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ পুরোনো দিনের বিল্ডিং, এবং এটা যে একটা হোটেল তাকে তো আদপে বোঝা যাবে না, কিন্তু এই হোটেলগুলোকেই তারা বেছে নেয় যাতে তারা সন্দেহের আওতার বাইরে থাকতে পারে। এবং এই হোটেল প্যারাডাইস, এখানে কিন্তু তারা ছিল, এখানে কিন্তু ডেইলি পেমেন্ট বেসিসে থাকা যায়, মানে অর্থাৎ খুব বেশি কিন্তু নিয়মের কড়াকড়ি বা বেড়াজাল নেই, এবং সেই সুবিধাটাকেই কাজে লাগিয়েছিল তারা। এই হোটেল প্যারাডাইসে তারা 2 জন 1 রাত কাটায়, এবং এখানে দীর্ঘক্ষণ তাদের ঘরে আলো জ্বলছিল রাত্রিবেলা, তারা আলোচনা করে বেশ কিছু বিষয়, এগুলো কিন্তু জানা যাচ্ছে। তুমি বুঝতে পারছো কতটা বিপদ সংকুল একটা পরিস্থিতি। তার কারণ এখানে যে 2 জন মাস্টার মাইন্ড বিস্ফোরণের, তারা 2 জন কিন্তু এখানে ছিল, যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। তার সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব। দাদা, ওদেরকে দেখে কি আপনার কোথাও সন্দেহ হয়েছে? না, আমার কিছু সন্দেহ করতে পারেন না, এমনি বুঝতে পারেনি, তারা একদম যেমনি সাধারণ মানুষ আসে সেই রকম আসছিল। তারপরে আপনি ওদের চেক ইন করিয়েছিলেন?
দেখো তুমি দেখতে পাচ্ছ যে এই হচ্ছে সেই রেজিস্ট্রার, যে রেজিস্ট্রারে তাদের নাম রয়েছে। এই হচ্ছে সেই দুই জঙ্গির ছবি। তারা যখন এখানে এসেছিল তারা এই পরনে ছিল এই পোশাক, এবং এইভাবেই কিন্তু তারা এই হোটেলে এসে ঠাঁই নিয়েছিল তুমি দেখতে পাচ্ছ। এবং সেই হোটেলে তারা যখন এসেছিল তখন তুমি দেখবে এনআইএর যে লিস্ট রয়েছে, যে তালিকা রয়েছে, যেখানে ওয়ান্টেড লিস্ট, সেখানে কিন্তু বলা হয়েছে একজন সবসময় একটা ক্যাব ব্যবহার করতো, সেই ক্যাব সে পড়েছিল। একজনের নাম ছিল শাহনওয়াজ, আরেকজনের নাম ছিল আনমোল কুলকার্নি। এই দুজন কিন্তু তারা এখানে এসেছিল এবং কিন্তু এভাবেই কিন্তু তাদের পাসপোর্ট ছবি তুলে তাদেরকে কিন্তু এখানে ঢোকানো হয়েছিল। এবং তারা কিন্তু এখানে এক রাত থাকে, থাকার পরে কিন্তু তারা চলে যায়। তুমি দেখতে পাচ্ছ শাহনওয়াজ বলে যে যার কথা বলা হচ্ছে, সে কিন্তু অনেক সময় ফলস বিয়ার্ড অর্থাৎ দাড়ি ব্যবহার করতো। আর আনমোল কুলকার্নি বলে যার নাম, তিনি কিন্তু সব সময় কিন্তু এই ধরনের একটা ক্যাব ব্যবহার করতেন। দুটো ভার করে বের করবে। হ্যালো, দেখো বারংবার তার কাছে ফোন আসছে, পুলিশরাও এসে কিন্তু কথা বলে গিয়েছে। এবং তুমি বুঝতে পারছো যে কি পরিস্থিতিতে এই শহর কলকাতার একেবারে উপকণ্ঠে প্রাণ কেন্দ্রে এই একেবারে যেখান থেকে ধর্মতলা কিনা মিনিট দুয়েকের পথ, সেখানে লেনিন সরণির এই হোটেল প্যারাডাইস, সেখানে 13ই মার্চ এসে তারা গা ঢাকা দেয়। সেখানে প্রথম পৌঁছে গেল TV9 বাংলা। লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র।